ওকে ফাইন। এবার আসো 15 নম্বর রুলসে। অর্থাৎ বলা হচ্ছে কি দেখো, বলা হচ্ছে সাধারণত ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইনফিনিটিভ টু হচ্ছে এই যে, যেমন ধরো যদি এই টু এর পরে যদি কি হয় গো বসে, এই টু এর পরে যদি কি হয় ড্রিঙ্ক বসে, এটাকে ইনফিনিটিভ টু বলা হচ্ছে। কেমন? আচ্ছা দেখো, তাহলে যতগুলো প্রেপোজিশন আছে সবগুলো প্রেপোজিশনের পরে যদি ভার্ব বসে, তখন সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি ইউজ করব? আইএনজি যুক্ত করব। যেমন ধরো ড্রিঙ্কিং ইউজ করব, কি ইউজ করব? ড্রিঙ্কিং ইউজ করব, অর্থাৎ ভার্বের আইএনজি যোগ করব। কিন্তু শুধুমাত্র টু এর পরে আমরা কি ইউজ করব? ভি ওয়ান ইউজ করব, ড্রিঙ্ক ইউজ করব, এই গো ইউজ করব, ড্রিঙ্ক ইউজ করব। কেমন? এবার আসো, যদি এই টু এর সাথে যদি ফ্রেশ যুক্ত থাকে, যেমন উইথ এন আই টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু মানে হচ্ছে অ্যামিজার। কেমন? অথবা বি অ্যাকাস্টম টু, বি কমিটেড টু, বি এডিক্টেড টু। কেমন? অথবা বি ডিভোটেড টু, বি এডিক্টেড টু, বি অপোজ টু, অ্যাভার্স টু, অবজেক্ট টু, কনফেস টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু। এগুলোর পরে সব সময় কি যুক্ত হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ড্রিঙ্কিং হবে, গোয়িং হবে। আবারও বলছি, শুধুমাত্র টু থাকলে টু এর পরে ভি ওয়ান ইউজ করতে হবে, অর্থাৎ গো হবে, ড্রিঙ্ক হবে। আর যদি টু এর সাথে এই ফ্রেজগুলো যুক্ত থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? ড্রিঙ্কিং হবে, গোয়িং হবে, কামিং হবে। কেমন? ওকে ফাইন। এবার আসো, একটু খেয়াল করে দেখো, এই জায়গার মধ্যে আমরা বি ইউজ টু এই শব্দটাকে আমরা কি করেছি? মার্ক করেছি। কেমন? কি বলেছি আমরা? আমরা বলেছি টু থাকলে, অর্থাৎ টু যদি ফ্রেজের সাথে যুক্ত থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। কিন্তু স্যার, এই বি ইউজ টু শব্দটা সব সময় কি হয় না? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তাহলে কি হয় স্যার? একটু ব্যতিক্রম। দেখো কখন আইএনজি যুক্ত হয় আর কখন আইএনজি যুক্ত হয় না, কখন আইএনজি যুক্ত হয় আর কখন আইএনজি যুক্ত হয় না। এবার দেখো, এবার দেখো, একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা একটু খেয়াল করো। বলা হচ্ছে শি ইজ ইউজ টু, তাহলে এখানে বলা হচ্ছে পেপার ইজ ইউজ টু। তাহলে এখন দেখো, এই জায়গায় কি আইএনজি যুক্ত হবে নাকি এই জায়গায় আইএনজি যুক্ত হবে? মাথায় রাখবা, যদি উদ্দেশ্য প্রকাশ করে, যদি উদ্দেশ্য প্রকাশ অর্থে ব্যবহৃত হয়, তখন সেক্ষেত্রে ওই ভার্বটা যা আছে তা বসে যাবে, অর্থাৎ ভি ওয়ান হবে, অর্থাৎ রাইট, রাইট বসে যাবে যদি উদ্দেশ্য প্রকাশ করে। আবার বলছি, বি ইউজ টু থাকার পরও, বি ইউজ টু থাকার পরও যদি উদ্দেশ্য প্রকাশ করে, তখন সেক্ষেত্রে কি হবে? ভি ওয়ান হবে। সেক্ষেত্রে কি হবে? ভি ওয়ান হবে। আর যদি উদ্দেশ্য প্রকাশ না করে, তখন সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, অর্থাৎ গেটিং হবে। এই যে দেখো বি ইউজ টু, এখানে কিন্তু মানে অভ্যস্ততা প্রকাশ করতেছে, উদ্দেশ্য প্রকাশ করতেছে না। বলতেছে যে কি, শি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সে খুব ভোরে উঠতে অভ্যস্ত। এখানে কিন্তু উদ্দেশ্য প্রকাশ করতেছে না। ঠিক আছে? এবার আসো, ভালো করে খেয়াল করে দেখো। এবার দেখো আরেকটু কি করতেছি, আরেকটু ব্যাখ্যা করতেছি। ভালো করে খেয়াল করে দেখো, আরেকটু ব্যাখ্যা করতেছি। যেমন ধর এখানে বলা হচ্ছে উড ইজ ইউজ টু, এখানে হচ্ছে আই এম ইউজ টু, এখানে হচ্ছে দিস অ্যাপ ইজ ইউজ টু। ঠিক আছে? ওকে ফাইন। দেখো এটি যদিও গ্রামাটিক্যাল রুলসের মধ্যে পড়ে না, কিরকম রুলসের মধ্যে পড়ে না, সাধারণত দ্য ফর্ম অফ এ ভার্ব ডিপেন্ডস অন ইটস গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর মিনিং। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে পড়বে না, মিনিং এর মধ্যে পড়বে না। আমি বলতে চাচ্ছি কি, দেখো এখানে যদি এটা হচ্ছে সম্পূর্ণ আমার একটা রুলসের মধ্যে তোমাদেরকে শেখাচ্ছি। দেখো যদি দেখো কোনো বাক্যের মধ্যে সাবজেক্টটা, যদি কোনো বাক্যে যে দেখো সাবজেক্টটা, যদি কোনো বাক্যের মধ্যে দেখো সাবজেক্টটা, এই যে দেখো সাবজেক্টটা, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, তখন সেক্ষেত্রে ভার্বটা হবে মেক, ভি ওয়ান। ঠিক আছে? আর
সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ বস্তুবাচক না হয়, যদি ব্যক্তিবাচক হয় তখন সেক্ষেত্রে হবে বি ইউজ টুর ক্ষেত্রে ড্রিঙ্কিং ইউজ করতে হবে, ড্রিঙ্কিং। কেমন? আবার বলছি, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় তখন বি ইউজ টু থাকার পরও ভার্বের কি হবে, ডি ওয়ান। আবার সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় বি ইউজ টু থাকলে ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে, আইএনজি যোগ করতে হবে। ঠিক একইভাবে তাহলে দিস অ্যাপের ক্ষেত্রে কি হবে, দিস অ্যাপের ক্ষেত্রে হবে লার্ন। কেন? এই দিস অ্যাপ এটা হচ্ছে কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, বস্তুবাচক।